অভি, তুমি তোরার সাথে কি করছিলে ওখানে? তানিয়া খানিকটা রেগে বলে ওঠে, আরে বেবি, আমি ওখানে গিয়েছিলাম আমাদের জন্য, আমি মানে তোরা দেওয়ানকে সাইন করার জন্য কথা বলছিলাম। অভি তানিয়ার ঠোঁটে কাটা হাত রেখে স্লাইড করতে করতে বলে ওঠে। রাজি হলো ওই মেয়ে? তানিয়া বলে ওঠে, বেবি, রাজি তো হতেই হবে, না হলে কি করে হবে সোনা? ওকে যে করেই হোক ও আমার কাছে আসতেই হবে, আর আমি কার্ড দিয়ে এসেছি। অভি বলে ওঠে, মানে তোমার কাছে? মানে? তানিয়া ভ্রু কুঁচকে বলে ওঠে, মানে আমার কোম্পানিতে আসতে হবে। অভি বলে ওঠে তানিয়াকে নিয়ে অভি গাড়ি করে বেরিয়ে যায়। এদিকে কাউন্টারে বসে তোরা একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে, আর যে হাতটা অভি ধরেছিল সেই হাতের উপর গ্লাসের সবটা হাতের উপর ঢেলে দেয়। পাশের কাউন্টারে থেকে লাইটার নিয়ে জ্বালাতে নিলেই হঠাৎ করেই কেউ হাত থেকে কেড়ে নেয়। তোরা মাথা তুলে নেশায় ভরা চোখে পিটপিট করে তাকাতেই দেখে তার দিকে আগুন চোখে তাকিয়ে আছে কেউ। মুখে মাস্ক লাগানো আর মাথায় টুপি পরা আছে, শুধু জলজল চোখ দুটোই দেখা যাচ্ছে যেটা তার দিকে চেয়ে আছে। তোরার কাছে কেন জানি না এই চোখ দুটো খুব পরিচিত মনে হচ্ছে, তাই তোরা শুধু ঘুরঘুর করে দেখে যাচ্ছে। তোরা কিছু বলতে নেওয়ার আগেই লোকটা তাকে একটা হ্যাচকা টান মেরে কোলে তুলে নেয়। তোরা অবাক হয়ে যায় এমন কাজে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, কিন্তু তারপরেই নিজেকে ছাড়াতে ছটফট করছে, কিন্তু তাকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে তোরার দিকে রাগি চোখে দেখে। সাথে সাথে তোরা চুপ হয়ে যায় পুরো। তোরাকে গাড়িতে এনে বসাতেই তোরা পিটপিট করে তাকিয়ে দেখে লোকটার মুখের দিকে। সে এখনো তার দিকে তাকিয়ে আছে রাগি চোখে। এই তুমি কে বলো তো? আমাকে কেন নিয়ে এসছো? তোরা গলার ঘরে জড়িয়ে চুরিয়ে বলতে থাকে। কোনো কথা বলছে না দেখে তোরা নেশার ঘরে টলতে টলতে লোকটার দিকে এগিয়ে গিয়ে গলায় হাত রেখে মুখের থেকে মাস্ক গিয়ে ফেলে, আর এক মাথায় থেকে টুপিও। আই তুমি তুমি সেই ছেলেটা না, কি যেন নাম, রেয়ান্স। আজকে দাদুর বাড়িতে তোমাকে দেখেছি না? তোরা জড়িয়ে জড়িয়ে বলে ওঠে। রিয়ান্স কোনো কথা না বলে চুপ করে আছে কেমন। সে এতক্ষণ ভিতরে থেকে তোরার উপরে নিজের নজর রাখছিল। অভিকে তোরার কাছে এসে বসতে দেখেই রিয়ান্স রেগে যায়, কিন্তু চুপ করেছিল। শেষে যখন তোরার হাতের উপর হাত রাখে তখন রিয়ান্স পুরো শরীর যেন আগুন জ্বলছিল। শুধুমাত্র তোরা চুপ করেছিল বলেই রিয়ান্স চুপ করে তোরার কাজ দেখছিল। শেষে অভি চলে যেতেই তোরা রেগে ড্রিঙ্ক নেওয়া আর তারপরে হাতে ড্রিঙ্ক ঢেলে পোড়াতে নিলেই এনে বের করে আনে। রিয়ান্স ঘুরে তোরার দিকে দেখে যে এখন পিটপিট করে বড় বড় করে চোখ করে তাকিয়ে কথা বলছে। এখন তোরাকে দেখতে এতটাই আকর্ষণীয় লাগছে যে নিজেকে আটকে রাখতে তার কষ্ট হচ্ছে। রেয়ান্স বড় বড় নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে আছে। তোরা রেয়ান্সের দিকে ঝুঁকে এসে বলে ওঠে। রেয়ান্স এতক্ষণ চুপ করে থাকলেও এবার যেন মাথায় আবারও আগুন জ্বলে ওঠে। ঘুরে বসে রেয়ান্স তোরার কোমরে হাত রেখে নিজের বুকের ওপরে এনে ফেলে, রাগি চোখে দেখাতে থাকে। একদম চুপ, কোনো বাজে কথা নয়, আর একটা খারাপ কথা বেরোলেই মুখে টেপ মেরে দেব। রেয়ান্স খানিকটা ধমক দিয়ে বলে ওঠে, আই তুমি চুপ। আমি কেন কথা শুনবো তোমার? আর তুমি আমাকে ধমক দিচ্ছ কেন? আমার হাতটা নোংরা হয়ে গেছে। আমার এই হাতটা ধরেছিল ওই নোংরা লোকটা। আমি আমার হাতটা পরিষ্কার করতে চাই। বলেই তোরা নিজের হাতের উপর অন্য হাত দিয়ে খামচি দিতে থাকে। রেয়ান্স তোরার হাত দুটো ধরে তোরাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে জড়িয়ে ধরে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার হাত পরিষ্কার করে দিচ্ছি, তুমি শান্ত হয়ে বসো। রেয়ান্স তোরাকে নিজের বুকের সাথে পিঠ লাগিয়ে বসিয়ে রেখে বলে ওঠে। তোরা রেয়ান্সের কথা শুনে চুপচাপ শান্ত হয়ে বসে যায়। রেয়ান্স গাড়িতে থাকা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ওয়াশ করিয়ে আবারও ওয়েট টিস্যু দিয়ে মুছে দিতে থাকে। তারপর হাত নিজের মুখের সামনে তুলে ধরে আলতো করে চুমু খেতে থাকে। এতে রেয়ান্স কেঁপে ওঠে খানিকটা, আর সাথে তোরাও কেঁপে ওঠে। ঘুরে পিটপিট করে রেয়ান্সের দিকে দেখতে থাকে,
কিছুক্ষণ পর রেয়ান্স মুখ তুলে তাকাতেই দেখে তার দিকে কেমন বিড়াল চোখ করে তাকিয়ে তোরা। এই তুমি আমার হাতে চুমু খেলে কেন? তোরা বলে ওঠে। তোমার হাত নোংরা হয়ে গেছিল তাই। রেয়ান্স তোরাকে ঘুরিয়ে ঠিক বসিয়ে কাঁধে জড়িয়ে রেখে বলে ওঠে। চুমু খেলেই কি হাত পরিষ্কার হয়ে যায়? তোরা বাচ্চাদের মতো মুখ করে বলে ওঠে। তবে শুধু আমি চুমু খেলে হবে, অন্য কেউ নয়। রেয়ান্স বলে ওঠে। কেন কেন, তোমার চুমুতে কি এক্সট্রা পাওয়ার আছে নাকি? তোরা রেয়ান্সের দিকে ঝুঁকে গিয়ে বলে ওঠে। আছেই তো। আমার ঠোঁট আর আমার চুমু এতদিন ভার্জিন ছিল, যেটা তোমার হাত খেয়ে নিয়েছে এখন। আমার ঠোঁট প্রথম তোমার হাত ছুঁয়েছে, তাই আমার চুমুর পাওয়ার বেশি, বুঝেছো? রেয়ান্স তোরাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ভার্জিন হলে বুঝি চুমু এর এক্সট্রা পাওয়ার হয়? হয়তো। রেয়ান্স দুষ্টু হেসে বলে ওঠে। তাহলে তো আমার চুমুতেও এক্সট্রা পাওয়ার আছে। তোমার যদি হাত নোংরা হয়ে যায় তাহলে আমাকে বলো, আমি তোমার হাতে চুমু দিয়ে পরিষ্কার করে দিব। ওকে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তোরা বলে ওঠে। রেয়ান্স কোনো কথা না বলে তোরাকে নিজের সাথে জড়িয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর তোরা বকতে বকতে ঘুমিয়ে যায় রেয়ান্সের বুকের উপর। রেয়ান্স এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাথা নিচু করে তোরার মুখের দিকে। কি সুন্দর করে ঘুমাতে আছে, বাচ্চাদের মতো করে ঠোঁট দুটো কেমন ফুলিয়ে রেখেছে। রেয়ান্স মুগ্ধ চোখে তোরাকে দেখতে থাকে আর ভাবতে থাকে তোরার সাথে প্রথম দেখা হওয়া মেয়েটাকে প্রথম থেকে দেখে কেমন একটা মনে হয়েছিল, যেন শরীর আছে কিন্তু প্রাণ নেই। কিন্তু আজকে এখন বুঝতে পারছে পরিস্থিতির সময়টা কে কতটা পাল্টে দিয়েছে, কতটা কঠোর আর নিষ্প্রাণ করে নিয়েছে। নেশার ঘোরে একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। তার মানে মেয়েটা আগে এইরকম হাসি খুশি। ভাবতেই রেয়ান্সের মুখ শক্ত হয়ে ওঠে। তোরাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। তোমাকে আমি আবারও আগের মতো করে নেব, তোমার সব কষ্ট দূর করে দেব আমার ভালোবাসা দিয়ে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কালকে থেকে আমি কিছু বুঝতে না পারলেও আজকে আমি বুঝতে পেরেছি। যখন অভি তোমার হাত ধরেছিল তখন আমার বুকের মধ্যে আগুন চলচল করছিল, মনে হচ্ছিল আগুনে অভিকে পুড়িয়ে ফেলি। তুমি শুধু আমার তোরা, তোমার গায়ে আর কোনো আঁচ আসতে দেবো না। সব সময়ে তোমাকে আমার ভালোবাসা দিয়ে আঁকলে রাখবো, আর তোমার প্রতি হওয়া সব প্রতিশোধও নেব। এবার শুধু দেখতে থাকো কি কি হয়। রেয়ান্স তাতে দাঁত চেপে বলে ওঠে। দাদু, আমি বিয়ে করতে চাই। রেয়ান্স খেতে খেতে বলে ওঠে। ডাইনিং রুমে বসা সবার মধ্যে যেন একটা বাজ পড়ার মতো শব্দ হলো। তারা নিজের খাওয়া রেখে রেয়ান্সের মুখের দিকে তাকিয়ে আছে, যেন তারা কোনো ভুল কথা শুনে ফেলেছে। যে ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ের জন্য রাজি করাতে হয়, যে কিনা মেয়ে দেখতে গিয়ে রিজেক্ট করে এসেছে, এখন সেই কিনা বলছে সে বিয়ে করতে চায়। তারা কি ঠিক শুনছে ভেবেই রেয়ান্সের দাদু, লেখা, তাজনিম দেওয়ান, শাহিন সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে সবাই একসাথে রেয়ান্সের দিকে তাকায়। হোয়াট? তোমরা সবাই আমার দিকে এমন তাকিয়ে আছো কেন? রেয়ান্স খানিকটা ধমক দিয়ে বলে ওঠে। না মানে, তুই বিয়ে করবি? সত্যি বলছিস ব্রো? লেখা বলে ওঠে। হ্যাঁ, কথা যখন দিয়েছি বিয়ে তো করবো, কথা তো রাখতেই হবে, তাই না? রেয়ান্স খেতে খেতে অ্যাটিটিউড নিয়ে বলে ওঠে। কিন্তু তুই তো মেয়েটাকে রিজেক্ট করে এসেছিস, কি আর করার, আমি আবার কথা বলে নেব না। রেয়ান্সের দাদু কোনা চোখে একবার তাজনিম দেওয়ানের দিকে তাকিয়ে নিয়ে রেয়ান্সকে বলে ওঠে। মানে বিয়ে করব বলেছি দাদু, আমি বলিনি ওই মেয়েটাকেই বিয়ে করব। রেয়ান্স বলে ওঠে। মানে তাহলে কি তুই মেয়ে ঠিক করে ফেলছিস নাকি নাকি আমি দেখব? রেয়ান্সের দাদু বলে ওঠে। তোমার দেখা মেয়েকে তুমি বিয়ে করো। রেয়ান্স বলে ওঠে। আচ্ছা, সেটা বড় কথা না, আমি না হয় বিয়ে করব, তাতে ক্ষতি কে? তবে বল, যে মেয়েটা ছিল সেটা কে? রেয়ান্সের দাদু বলে ওঠে। দাদু, তুমি সত্যি বিয়ে করবে? লেখা বলে চড়ে চড়ে হেসে ফেলে। দাদু, পিপি, আমি তোরাকে বিয়ে করতে চাই, আর সেটা কালকের মধ্যে, তোমার দেয়া এক সপ্তাহের শেষের দিনের দিন। সিরিয়াস ভাবে বলে ওঠে। কি তোরা?
সবাই একসাথে চেঁচিয়ে ওঠে। হ্যাঁ তোরা। বলেই রেয়ান্স টেবিল ছেড়ে উঠে যায়। তার সাথে সাথে শাহিদও ওই অবাক হয়ে যাওয়া বড় হা হয়ে থাকা মুখ ছিনিয়ে বেরিয়ে যায়। আর এদিকে টেবিলে বসে থাকা সবাই এখনো মুখ হা আর চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এই রকমই ভাবে একে অপরকে দেখে নিয়ে হাসিতে ফেটে পড়ে। তারা জানতো এরকম কিছু হবে, কারণ তারা রেয়ান্সের তোরার দিকে তাকানো আর তোরার প্রতি রেয়ান্সের বলা কথাগুলো। আর কাল যখন বাড়ি ফিরেছিল রাতে, তখন তোরা রেয়ান্সের কোলে তার বুকের সাথে লেপ্টে ছিল। আর তোরার জন্য রেয়ান্সের চোখে দেখেছিল একরাশ ভালোবাসা। আর তখনই বুঝে নিয়েছিল কেস জন্ডিস হয়ে গেছে। ভয়ার্থ টপ 1 বিজনেসম্যান দা রেয়ান্স রাওয়াত ফেসে গেছে। সকালে মিষ্টি রোদ্দুর পর্দা ভেদ করে রুমের ভিতরে প্রবেশ করে বিন বুলায় মেহমানের মতো। মুখের উপরে রোদ্দুরের আলো পড়তেই ভ্রু কুচকে ফেলে। আস্তেই উঠে বসতে নিলে মাথাটা ভারী ভারী মনে হয়, আর তার সাথে কিছুটা যন্ত্রণা মতো লাগছে। দুহাত দিয়ে মাথা চেপে ধরে বসে চারিদিকে এক নজর লাগিয়ে নেয়। সে তো রুমে আছে, কিন্তু এটা কোন রুম ভাবতে ভাবতে মনে পড়ে এটা তো দাদুর বাড়ি, তার রুম। কিন্তু তোরা এখানে কি করে এলো? সে তো কাল রাতে নাইট ক্লাবে ছিল। তাহলে উফ, মাথাটা যন্ত্রণা করছে। আর তার সাথে মনে পড়ছে না কিছু ও কি করে বাড়ি এলো। তার এখনো মনে আছে কালকের ঘটনাগুলো, অভি এর সাথে সবকিছু। তারপরেই সে তো নিজের হাতের ওপরও ড্রিঙ্ক ঢেলেছিল, তারপর লাইটার দিয়ে আগুন জ্বালাতে চাচ্ছিল। তার আগেই কেউ ধরে নেয়। কে ওটা? হ্যাঁ, মনে পড়েছে। লোকটার শুধু চোখ দেখা যাচ্ছিল, আর তাছাড়া পুরোটাই অঢাকা ছিল। তারপরে কি হয়েছিল মনে কেন করতে পারছে না। আর সে বাড়ি কি করে এলো? তোরা মাথায় হাত দিয়ে ভেবে যাচ্ছে, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বুঝতে পারছে না। গেছিল এই লাল পানিতে, সে তো অভ্যস্ত নয়। ধুর। উঠে গেছিস? এখন কেমন লাগছে? নে, এই স্যুপটা ঝটফট খেয়ে ফ্রেশ হয়ে নে, দেখবি একদম ঠিক লাগছে। তাসনিম দেওয়ান রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, মম, আমি এখানে কি করে এলাম? তোকে তো রেয়ান্স নিয়ে এসেছে। আচ্ছা, তুই এই জিনিসটা সহ্য করতে পারিস? তাহলে খেতে গেলি কেন শুনি? আর ওখানে যদি রেয়ান্স না থাকতো তাহলে কি হতো বলতো? তোরার মম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, কে রেয়ান্স? মানে কালকের ওই ছেলেটা? তোরা জিজ্ঞেস করে ওঠে, ওটাই রেয়ান্স। আর ওই ছেলেটা না, ওটা আমার ভাইয়ের ছেলে, আর তোর দাদুর নাতি হয়। আর তাছাড়া তোরও। বলতে বলতে থেমে যায় তোরার মন। কি মম? তোরা জিজ্ঞেস করে, কিছু না, এখন যাও, এটা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে এসো। তোরার মম বলে ওঠে, তার মানে কালকে নাইট ক্লাবে ওই বিড়াল চোখওয়ালা ছেলেটা ওই রেয়ান্স ছিল, কিন্তু বিড়াল চোখ দুটো বেশ কিউট ছিল। বিড়বিড় করে বলে ওঠে তোরা। কিছু বলছিস? তোরার মম বলে ওঠে, হ্যাঁ, ওই বিড়াল চোখওয়ালা। কাঁদতে কাঁদতে থেমে যায় তোরা। সে ভাবতে থাকে সে এতক্ষণ কি ভাবছিল, তার মাথায় কেন এইসব চলছিল। এটা ভাবতে আবারও এক্সপ্রেশন একদম ঠান্ডা হয়ে গেছে, একদম আগের মতো। তোরা দেখে তার মম তার দিকে তাকিয়ে আছে ভ্রু কুচকে। সে আর কোনো কথা না বলে স্যুপটা ঝটফট শেষ করে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে তাসনিম দেওয়ান এতক্ষণ তোরার হাবভাব খেয়াল করছিল। তার আগের মতো আবারও বিড়বিড় করে কথা বলছিল, ভাবতেই তার খুব খুশি খুশি লাগছিল। তার মানে তাদের ধারণা ভুল নয়। হ্যাঁ, আবারও তোরা আগের মতো হয়ে যাবে। কথাটা মাথায় রুমে আসতেই মুখে হাসি ফুটে উঠল। তোরা ওয়াশরুম থেকে বেরোতে দেখে তার মম আর বিছানা গুছিয়ে বসে আছে। চোখে মুখে কেমন একটা অস্বস্তিকর ডাক। তোরা চুপচাপ গিয়ে টাওয়ালটা নিয়ে তার মমের হাতে ধরিয়ে দিয়ে তার মমের কোলে শুয়ে পড়ে। তোরার মমও মুচকি হেসে তার মাথা মুছে দিতে থাকে। মম, তোরা আলতোভাবে ডেকে ওঠে, আদর বল। তোরার মম বলে ওঠে, তুমি কি আমাকে কিছু বলতে চাও মম? তোরা তার মমের কোমর জড়িয়ে রেখে বলে ওঠে, আদর, তুমি তো জানো তোমার মম তোমাকে কতটা ভালোবাসে। তোরার মম বলে ওঠে, মম, আর আমি জানি আমার মম সব সময় আমার ভালো চায়, আমার পাশে আছে, আর যা কিছু করে আমার ভালোর জন্য ভেবেই করে।
এবার তুমি বলো তো কি বলতে চাও? তোরা বলে ওঠে। আদর, তোমার মম যদি তোমার ভালোর জন্য কোনো ডিসিশন নেয় তাহলে তুমি কি সেটা মেনে নেবে? দেখো, তোমার উপরে আমার কোনো জোর নেই। তোমার মন যেটা বলে তুমি সেটাই করবে। তোরার মম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে। মম, আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্য করবে। তোরা তার মমের পেটে মুখ রেখেই বলে ওঠে। আদর, তোমার মম সব সময় চায় তার আদর যেন খুব ভালো থাকে, সব সময় হাসি খুশি থাকে। আসলে রেয়ান্স তোমাকে বিয়ে করার কথা বলেছে আজ সকালে সবার সামনে। তোরার মম খুব মিষ্টি ভাবে বলে ওঠে। মম। তোরা আলতো ভাবে ডেকে ওঠে। আমি জানি আদর, তোমার কাছে ব্যাপারটা সহজ না। রেয়ান্স তোমার ব্যাপারে সবকিছুই জানে, তারপরও তোমাকে বিয়ে করতে চায়। এতে আমরা কেউ তাকে কিছু বলিনি। এতে তোমার দাদুও খুশি, আর আমি জানি রেয়ান্সের সাথে তুমি ভালো থাকবে। রেয়ান্সকে আমি চিনি, ছোট থেকে ওকে আমি বড় করেছি। ওর থেকে কখনো কোনো মেয়ের কথা শোনা যায়নি। সে তোমাকে বিয়ে করতে চায়। আমি জানি তোমার পক্ষে এটা খুব সহজ হবে না, তবে এটা বলতে পারি তুমি ওর সাথে খুব ভালো থাকবে, আর তুমি ওকে একদিন ভালোবেসে ফেলবে। প্রথম প্রথম হয়তো সবকিছুই তোমার কাছে বিরক্তিকর লাগবে। তোরার মম ধীরে ধীরে বলে ওঠে। আদর, তোমার মম তোমাকে খুব ভালোবাসে। তোমার মম সব সময় তোমার ভালো চায়। আমি কখনো তোমাকে তোমার মতের বিরুদ্ধে যেতে বলবো না। তোমার ডিসিশন আমার কাছে ইম্পর্টেন্ট, তাই এক্ষেত্রে তুমি যেটাই বলবে তাই হবে। এই বিষয়ে তোমার উপরে কোনো জোর নেই। তুমি ভেবে দেখতে পারো, তোমার যদি না মনে হয় তাহলে না, ঠিক আছে, এতে কোনো চাপ নেই। মুচকি হেসে বলে ওঠে তোরার মা। তোরা বলে ওঠে। চলো এবার ওঠো, আমি যাচ্ছি, তুমি নিচে এসে খেয়ে নাও। মম, আমি রাজি। আদর, তোমাকে আমার কথা শুনে নয়, তোমার মনের কথা শুনে চলতে হবে। তাই তুমি আগে এটা ভেবে দেখো, তারপর বলো, কেমন? তোরার মম ঘুরে দাঁড়িয়ে বলে ওঠে। মম, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার জন্য তুমি সব সময় ভালোটাই করবে, সেটা আমি জানি। আর আমি তোমাকে আমার শূন্য জীবনে আমার মম হিসেবে পেয়েছি, যেটা আমার জীবনের সব থেকে বেস্ট ছিল। আর তুমি সবসময় আমার জন্য বেস্টটাই পছন্দ করো, তাই আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আর না আমি এই ব্যাপারে কোনো মতামত বলতে চাই। তাই এটাই ফাইনাল, আমি রাজি আছি এই বিয়েতে। তোরা তার মমকে জড়িয়ে ধরে বলে ওঠে। ওকে, তোমাদের বিয়ে কালকে হবে, এটা রেয়ান্স দাদুকে বলে গেছে। তোরার মম বলে ওঠে। ওকে মম, কিন্তু আমার শর্ত আছে কিছু। তোরা মুখ সিরিয়াস করে বলে ওঠে। শর্ত? কিসের শর্ত? তোরার মম বলে ওঠে। সেটা আমি সবার সামনে বলবো। তোরার মম বলে ওঠে। তোরা তার মমের গালে একটা চুমু। ওকে, নিচে আয়, রেয়ান্সকে বাড়ি আসতে বলে দিচ্ছি আমি। আমি জানি মম, তুমি আমার ভালোর জন্য বলছো, আর আমি এটাই রাজি। জানি আমি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি আমাকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছো, যেটা আমি সারা জীবন তোমার মেয়ে হয়ে থাকতে চাই। তোমাকে মম হিসেবে পেয়ে আমি জানতে শিখেছি আসলে মায়ের ভালোবাসা কি। আমি তো এটা জানতাম না মম। আমার মা থাকলেও ছোট থেকে কখনো বুঝতে শিখিনি, জানতেও পারিনি আসলে মায়ের ভালোবাসা কি। আমি প্রথমে তোমার কথা না শুনে একটা ভুল করেছিলাম, ওই অভিকে বিয়ে করতে রাজি হয়ে, আর তার পরিণামও আমি দেখে নিয়েছি। তোমার সাবধান বাণী আমি গুরুত্ব দিইনি, কিন্তু আমি আর কোনো ভুল করতে চাই না মম। কিন্তু ওই বিড়াল চোখওয়ালা কেন আমাকে বিয়ে করতে চায়, তাও নিজের থেকে বিয়ে করতে চাইছে। তোরা নিজের মনে ভাবতে থাকে। লিভিং রুমের সোফায় সব গোল হয়ে বসে আছে, তাদের সবার দৃষ্টি এখন তাদের সামনে বসে থাকা তোরার ওপরে। তারা সবাই এখন তোরার শর্ত শোনার জন্য বসে আছে। তারা বুঝতে পারছে না যে তারা কি শর্তের কথা বলছে, আর সেটা কি হতে পারে। রেয়ান্স তো শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তোরার দিকে। দেখুন, আমি এই বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে, সেগুলো মানলে তবেই আমি বিয়ে করব।
তোরা সবার অপেক্ষার অবসান ঘটিয়ে বলে ওঠে। রেয়ান্সের দাদু বলে ওঠে, আমি কোনো রকম জাঁকজমকভাবে বিয়ে করতে চাইছি না, যা হবে সিম্পল হবে। আমি যেহেতু নিজের মডেলিং ক্যারিয়ার শুরু করেছি, সেহেতু আমি কারোর পরিচয়ের উপর ভিত্তি করে নিজের ক্যারিয়ার করতে চাই না। আমি চাই সবাই আমাকে আমার নামে চিনুক, নাকি কারোর ওয়াইফের পরিচয়ে। আগে আমি নিজের যোগ্যতা অর্জন করতে চাই, পরেই আমি বিয়েটা করে সবার সামনে আনতে চাই। ততদিন আমি চাই না এটা সবার সামনে আসুক।